গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান। রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা করে। হামলার তার গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পরপরই এলাকায় ব্যাপক অভিযান শুরু করা হয়। গাজীপুর চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে গতরাতে নগরীর টাইগার পাস মোড় থেকে মশাল মিছিল বের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওরিস্ত মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজামুদ্দিন, যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, সংগঠক সাদ্দাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল রাতে নারায়ণগঞ্জের চাষাড়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। যুক্তরাজ্যের লন্ডনে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মঙ্গলবার সকাল 10:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার 2 পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। প্রায় 2.5 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ক্লাস শুরুর কথা থাকলেও এখনও ক্লাসে যাননি শিক্ষকরা। এর ফলে বিপাকে পড়েছেন 5,000-এরও বেশি শিক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতি নিয়ে কুয়েটের নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী আজ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে কুয়েটের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিস্ট্রারের উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার বেলা 11টায় সাধারণ সভা ডেকেছে শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন বলেন, সভায় পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার হাতেখড়ি হলেও পটুয়াখালীর বাউফলের 81 নং দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রাক প্রাথমিক সহ অন্যান্য ক্লাসে অনুপস্থিত শিক্ষকরা। শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই। অভিযোগ রয়েছে শিক্ষকরা কোমলমতি শিক্ষকদের পাঠদান রেখে গ্রামের বাড়িগুলোতে পাঠিয়ে সবজি সংগ্রহের কাজে ব্যবহার করছেন। প্রতিনিধি এম ওহিদুজ্জামান ডিউকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। পটুয়াখালীর বাউফলে 239টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা সদর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে 81 নং দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তার মধ্যে একটি। মাত্র 6 জন শিক্ষক দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে 2-1 জন থাকেন অনুপস্থিত। নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে ছুটি নিতে হয়। কিন্তু এই বিদ্যালয়টির চিত্র সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ রয়েছে হাজিরা খাতায় চলে নানা অনিয়ম, যে কারণে স্থানীয় অনেক অভিভাবক শিক্ষকদের উপর বিরক্ত হয়ে সন্তানদের অন্যত্র ভর্তি করেছেন। ম্যাডামরা স্কুলে আইলে লতি, শাক, খাতা, তুনতুনি, পাতা, মাংসকে বাড়ি দুধ আনতে পারে। শাক তুলে পাঠায়, আবার আদা, তুনতুনি পাতা এগুলো তুলে আমাগুলো
আবার কেয়ার বাড়ি প্যারা আছে আমার সেগুলো আনতেও পাঠায়। বাচ্চারা ভালো রেজাল্ট করলে হ্যাঁ করে খারাপ দেবে, হ্যাঁ যেটা ভালো লাগে হ্যাঁ ভালো রেজাল্ট পাঠায়। ওরা বলে মা ক্লাস ভালো করে না, একদিন আসলে এবার একদিন আসতেছে না। এটা প্রধান শিক্ষক নিজেই নিজের মতন করে করে, তাকে কেউ করে না, কিন্তু সে তাদের দোহাই দেয় বাসায় নিয়ে তার ইচ্ছা মতন করে সে সিএল কখন দিতে হবে, তারপরে সাইন কখন করতে হবে সেটা সে নিজের মতন করেই দেয়। 3 বছর আগে বিদ্যালয়টিতে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী থাকলেও এখন শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 65 জনে। এছাড়া উন্নয়ন বঞ্চিত এক বিদ্যালয় এটি। পূর্ব বিদ্যালয়ে কয়েকবারই পরিদর্শনে গিয়েছিলাম, আমাদের নলেজে তখন এই ধরনের কোনো অভিযোগ আসেনি, কেউ আমাদেরকে অবগত করেনি। এখন যেহেতু আমরা এই অনিয়ম সম্পর্কে অবগত হয়েছি, অচিরেই আমরা সরেজমিনে যাচাই করব, পরিদর্শন করব। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অনিয়মের প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে দায়িত্বরত যে শিক্ষকরা রয়েছেন বা আরও যে কর্মচারীরা রয়েছেন, তারা তাদের দায়িত্বশীলতার পরিচয়টা দেবেন এবং তারা ঠিকঠাক মতো ক্লাসগুলো করাবেন। পাশাপাশি স্কুলমুখী যাতে বাচ্চারা হয় সেজন্য যে পরিবেশ তৈরি করা, সেজন্য তারা কাজ করবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভোলায় যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। তবে হঠাৎ ধর্মঘটের ডাকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রবিবার সন্ধ্যার পর থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। এ ঘটনার পর থেকে জেলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের ডাক না দিলেও যাত্রী পরিবহন করছেন না সিএনজি চালিত অটোরিকশা চালকরা। 1 সপ্তাহের মাথায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, 1 সপ্তাহের ব্যবধানে আবারও ভোলায় বাস শ্রমিকদের ধর্মঘট চলছে। বারবার একই ঘটনা কেন ঘটছে? সংশ্লিষ্টরা কি এ বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন? সাবরিনা, আবারও ভোলার যে অভ্যন্তরীণ 5টি রুট রয়েছে, সেই রুটে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। সপ্তাহের হতে না হতে কিন্তু এই রুটটিতে আবারও বাস ধর্মঘট হয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে 5টি রুটে ভোলা থেকে চরপেশন সহ যেই রুটগুলি রয়েছে, সাধারণ যাত্রী যারা এই রুটে চলাচল করে তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই বলে আজ সকাল থেকে যেমনটি দেখা গিয়েছে। আমি কিন্তু এখন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে রয়েছে। এখানে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে বাস ধর্মঘট দেখা গিয়েছে, যার ফলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিপুটি রয়েছে, এই ডিপুটিতে কিন্তু বাস কিন্তু এখন একদম বন্ধ হয়ে রয়েছে। এছাড়াও সিএনজি কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে যে এখানকার যে বোরাক সহ ছোটখাটো কিছু গাড়ি আছে, সেই গাড়িগুলিতে কিন্তু যাত্রীদের হয়রানি করতে গেছে, যেখানে 50 টাকার ভাড়া 150 টাকা 200 টাকাও নেওয়ার কিন্তু নদীর সকাল থেকে দেখা গিয়েছে। যার ফলে কিছুক্ষণ আগেও এখানে কিন্তু বাস শ্রমিক এবং যে সিএনজি শ্রমিক মালিকরা আছে তাদের ভিতরে কিন্তু ধা পাল্টা হতে দেখা গিয়েছে। গতকাল সন্ধ্যার পরে টায়ার পুরে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমার সাথে কিন্তু এখন এখানে একজন বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রয়েছে, আমি তার কাছে জানতে চাইবো যে এর আগেও আপনারা বাস ধর্মঘট দিয়েছেন এবং 7 দিন হতে না হতে আবারও বাস ধর্মঘট দিয়েছেন, আপনারা কতদিন যাবত ধর্মঘট রাখবেন এবং আপনাদের আসলে প্রত্যাশাটা কি? 1 সপ্তাহ আগে জেলা প্রশাসকের যে আমাদের সমাধান হয়েছে, সেই সমাধান শেষ হতে না হতে আবার সিএনজি চালকেরা আমার শ্রমিকদের উপরে, বাস শ্রমিকদের উপরে হামলা চালিয়ে অসংখ্য শ্রমিক আহত করেছে, বাস ভাঙচুর করেছে। সেই জন্য আমরা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি পালন করতেছি এবং এটা আমাদের সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। আপনারা তো এর আগে একই কথা বলেছেন, কিন্তু দেখলাম 24 ঘন্টা অতিবাহিত না হতে জেলা প্রশাসকের মহোদয়ের অনুরোধে আমরা সেটা প্রত্যাহার করেছি এবং সে বলছে এটা দেখবে, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। সাবিনা, যেমনটি বলছিলেন যে জেলা প্রশাসকের অনুরোধে তারা এর আগে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকলেও জেলা প্রশাসকের অনুরোধে তারা বন্ধ রেখেছিল, সে প্রত্যাহার ধর্মঘট উঠে নিয়েছিল। কিন্তু এবার যে তাদের যে অবরোধ দেখেছে
তারা অনির্দিষ্টকালের জন্য ডেকেছে এবং তাদের যে দাবিগুলি রয়েছে যৌক্তিক, সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাবেন বলে আমাকে বাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি যেমনটা জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে আমার বাস ধর্মঘট নিয়ে সর্বশেষ খবর। সাবরিনা। নিউটন, আপনাকে ধন্যবাদ। বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী ঝালকাঠির শীতলপাটি। গরমে হাতে তৈরি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যের জন্য উপযোগী শীতলপাটির কদর বেশি। প্রত্যন্ত অঞ্চলের এই শীতলপাটি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই শীতলপাটি। তবে কারিগররা জানান, সরকারি সহযোগিতা না পেলে হারাতে হবে তাদের এই ঐতিহ্য। প্রতিনিধি সাইদুল ইসলাম ফরাজির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঝালকাঠি জেলার ব্র্যান্ডিং পণ্য শীতলপাটি। জেলার রাজাপুর উপজেলার হাইলাকাটি সহ জেলায় প্রায় 200 পরিবার শীতলপাটি তৈরি ও উপকরণ পাত্রাই চাষ করে জীবিকা নির্বাহ করে। পুরুষদের পাশাপাশি নারীরা পাটি তৈরির কাজে সহযোগিতা করেন। পাটি বিক্রি করে চলে তাদের সংসার। শীতলপাটি দিয়ে তৈরি কিছু পণ্য শহরে শোপিস হিসেবে ব্যবহার করা হলেও গ্রামে মাদুর কিংবা বিছানার চাদরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। নানা প্রতিকূলতার মধ্যে বংশ পরম্পরায় শীতলপাটি তৈরি করে আসছেন ঝালকাঠির পাটিকররা। এই পাটির ব্যবসা করি অনেক দিন পর্যন্ত, ছোটকাল অবধি বাপে হইতে করতে করতে আইছি। পাটির পরিশ্রমের যে খরচ হয় তাতে একটা পাটির দাম পড়ে 5,000-7,000, কিন্তু আমরা তা বিক্রি করতে না, আমরা 2,000-2,500 টাকা আইটেম বিক্রি করি। এখানকার উৎপাদিত শীতলপাটি পাইকারদের মাধ্যমে রফতানি হচ্ছে রাজধানী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে সরকারি সহযোগিতা না থাকায় অনেকেই ছাড়ছে এই পেশা। পাটি আমরা বুনি, এটা তো কোনো উন্নত করতে পারি না, আমাকে মোটামুটি চলে। আমাদের নিয়ে হেরা আবার 2,500-2,500 বেচে, তো আমরা তো পাই না, আমরা পাই ওই 2,200 পাইকারি দাম। খরচা সব দিয়েই আমার এতে পড়তাই পারে না। বিসিক বলছে, এই শিল্পের কারিগরদের বিসিকের নিকট আর্থিক সহায়তার জন্য আবেদন করলে তাদের সহায়তা করা হবে। এই শিল্পের কারিগররা বিসিকের নিকট যদি আরো কারিগরি এবং আর্থিক সহায়তার জন্য আবেদন করে, তাদেরকে বিসিক সর্বাত্মক সহায়তা করবে। এই শিল্পের সাথে জড়িতদের সহযোগিতা করা গেলে উন্নতির পাশাপাশি দেশের সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠবে শীতলপাটি, বলছেন অনেকেই। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর বিভিন্ন বাজারে অন্যান্য পেশার পাশাপাশি মিশে আছে মিন্তি শ্রেণীর জীবন। একদের মনের টুকরি মাথায় নিয়ে বাজারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়ায় যাদের নিত্যদিনের কাজ। করুণ বাস্তবতা ও জীবিকার টানে 20 থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত বেছে নিতে হয় এই পেশাকে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত মিফতা গালিবের বিশেষ প্রতিবেদনে। নানা শ্রেণীর পেশার মানুষের বসবাস রাজধানী ঢাকায়। এমনই এক পেশার নাম মিন্তি। বিলুপ্তপ্রায় এই পেশাটি এখনো টিকে আছে দেশের বড় বড় কাঁচা বাজারগুলোতে। মাথায় ঝাঁকা নিয়ে বড় ক্রেতাদের সাথে বাজারগুলো পরিবহন করে যারা গাড়ি বা আশেপাশের বাসাবাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তারাই মিন্তি। সাধারণত রাত 10টা থেকে সকাল 9টা-10টা পর্যন্ত এরা সবচেয়ে বেশি কাজ করে থাকে। বহু বছর আগে থেকেই মানুষের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে মিন্তি শ্রেণী। কষ্টসাধ্য এবং দৈনিক মজুরি ভিত্তিক এই পেশা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। প্রযুক্তিগত উন্নয়নের এই যুগে তাই অল্প মজুরিতেই প্রশান্তি মিন্তিদের। ইনশাআল্লাহ আল্লাহ যা দেয় এই শুকরিয়া। 500, 600, 700, হয়তো এর মধ্যে বেশিও একদিন কমও হয়। ডেইলি আয় ধরেন কি থাকে 500, 700, 800 থাকবে, খাওয়া খরচ বাদ দেয়। দেখা যায় যে 800-1000 টাকা তাহলে মোটামুটি চলা যায় আর কি ফ্যামিলি নিয়ে। মিন্তিদের অনেকেই মনে করেন নিচু শ্রেণীর মানুষ, তাই অনেক অপমান সহ্য করেও বাধ্য হয়েই পরিবারের পেট চালাতে এখনো এই পেশার সাথে জড়িত। আমরা খুব কষ্ট করে চলাফেরা করি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অভাবিত আছি। আমার কেউ তো খোঁজ খবর নেয় না, এই কামাই সংসার চলে না। আমাদের থেকে অনেকে ছোট ভাবে, অনেক ছোট সমাজের লোকজন আমার ছোট ভাবে, ছোট কাজ করে ছোট ভাবে। নতুন বাংলাদেশে সসম্মানে বেঁচে থাকুক সকল পেশা, গড়ে উঠুক কোনো কাজকে ছোট করে না দেখার মানসিকতা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। নতুন জাতের ধান ব্রি 108 চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকদের মধ্যে। হাইব্রিডের সাথে পাল্লা দিয়ে হেক্টর প্রতি 10 মেট্রিক টন পর্যন্ত ফলন দিয়েছে বোরোর এই নতুন জাত।
খরচ কম আর ফলন বেশি হওয়ায় এই ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেক কৃষক। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস মাদবর। রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ও উচ্চ ফলনশীল সহ নানা গুণের অধিকারী নতুন জাতের বৃধান 108। এই ধান চাষ করে ভাগ্য ফিরছে কৃষকদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 12 বছরের প্রচেষ্টায় নতুন এই ধানের জাত উদ্ভাবন হয়। এবার প্রথমবারের মতো নতুন জাতের এই ধান চাষ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল মেহমানশাহী গ্রামের চাষিরা। অন্যান্য ধানের তুলনায় এটি চাষে খরচ কম এবং ফলন বেশি হওয়ায় খুশি তারা। 108 ধান খুব ভালো ধান। এই ধানটা আপনার হলো 25 থেকে 30 মণ ধান হয়। ধানের ফলন খুবই বেশি। অন্যান্য ধান তো মনে হয় যে 25 মণ বা 23 মণ 22 মণ এই ধরনের নামছে, এটা 30 মণ করে নামতেছে। এই ধানের ফলন ভালো, প্রচুর পরিমাণ ফলন, সবাই দেখে দেখে আবাদ করবে। খুব ভালো ধান আছে, ইনশাল্লাহ আগামীতে আমরা এই ধান আবাদ করব। বোরোর নতুন জাত চাষাবাদে কৃষক বেশি লাভবান হবে বলে জানান কৃষি কর্মকর্তা। এটি অত্যন্ত উচ্চ ফলনশীল একটি জাত। এই ধানটি প্রচলিত কাটারি ধানের মতো, কিন্তু কাটারির চেয়ে অনেক গুণ ফলন বেশি, 28 থেকে 30 মণ এবং 32 মণ ফলন হয়ে থাকে। আগামীতে উপজেলার বিভিন্ন গ্রামে এই নতুন জাতের ধান চাষ করে লাভবান হবেন অনেক কৃষক, এমনটাই প্রত্যাশা কৃষি অধিদপ্তরের। ইলিয়াস মাদবর, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুদ্দুস মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত 40 জন। রবিবার রাত 8টা থেকে 11টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্টি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক দল থেকে অন্য দলে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বরিশালের বানারী পাড়ায় একই বাড়িতে দুই ঘরের ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়ির কামরুল ইসলাম তালুকদার ও মৃত আবু হোসেন তালুকদারের বাড়িতে গ্রিল কেটে দুটি ঘরে প্রবেশ করে নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাত দলের হামলার শিকার হয় পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রিল কেটে ভিতরে ঢুকে তাদের নগদ 1.5 লক্ষ টাকা আর অনুমান 8-10 ভরি স্বর্ণ নিয়ে যায়। বলতে পারে না যে সৌদি রিয়াল এবং ডলার কিছু ছিল, তো পরিমাণটা বলতে পারে না। এটা নিয়ে কাজ করতেছি, আমাদের বিভিন্ন সংস্থা কাজ করতেছে। আশা করি আমরা অতি স্বল্প সময়ের ভিতরে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে অভিজ্ঞ আদালতে সুপর্দ করতে পারবো। যে আমাদের জিম্মি করে হাত পা বেঁধে কিছু না বোঝার আগেই কি ভৌতিক মা বাবাকে বেঁধেছে, আমাকে বেঁধেছে। এখন নার্ভাস অনেক। তো আমাদের বাসায় যা ছিল কিছু না বোঝার আগে সবকিছু নিয়ে গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় জমির সীমানা পিলার ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল ভুক্তভোগী মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে রঘুরামপুর এলাকার নজরুল ইসলাম ও মোমেন মিয়া সহ 4 জন নামীয় ও অজ্ঞাত 7 থেকে 8 জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভোগ দখলকৃত সম্পত্তি দখল করার জন্য সন্ত্রাসীরা 4টি সীমানা পিলার ভাঙচুর করে এবং চাঁদা হিসেবে নগদ 1 লাখ টাকা দাবি করে। শরীয়তপুরের সখীপুর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ডেভিল মনসুরের মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে চরভাগা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় সখীপুর থানা যুবদলের সাবেক সভাপতি SM রতন সরকার, সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক বকাউল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান মোড়ল, সাধারণ সম্পাদক সিরাজ দেওয়ান,
সেলিম বকাউল, শাহালম সরকার, মহিউদ্দিন ব্যাপারী, নিজাম পেদা, আফাজউদ্দিন দেওয়ান, সেকান্দার হাওলাদার, ছাত্রদল নেতা তুহিন প্রদানিয়া, প্রিন্স বাকাউল আব্বাস মোড়ল, হাবিবুল্লাহ কাজী উপস্থিত ছিলেন। ডেভিল মনসুরের মিথ্যাচারের জন্য তাকে অবিলম্বে চরবাগার জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে, কারণ সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে দেশের মানুষকে সে লজ্জিত করেছে, চরবাগার মানুষকে। ওনার মামলা হামলা হয়েছে অনেক কিছু, এই জন্য তাদের ঝামেলার কারণে বাড়িতে কিছু হইতে পারে, কিন্তু আমাদের দলীয় পারপাস কোনো লোক কেউ এ পর্যন্ত কোনো কিছু করে নাই। ও বলছে যে ওর বাড়ি 3তলা ভবন বিধ্বস্ত হয়েছে, এখন ভবনটা সম্পূর্ণ আস্ত আছে। দিনাজপুরের ফুলবাড়িতে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে নিবন্ধন সনদপত্র জাল প্রমাণ হওয়ার পরেও তাকে বিদ্যালয়ে কর্মরত দেখানোর অভিযোগ উঠেছে। ফুলবাড়ি উপজেলার মুরারিপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহনাজ পারভিন 2010 সালে বিদ্যালয়ে যোগদান করেন ও 2017 সালে এনটিআরসি এর নিবন্ধন সনদপত্র জাল প্রমাণ হওয়ায় তার বেতন ভাতা স্থগিত করা হয়। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ মার্চ মাসের বেতন ভাতার ইএফটি তথ্য পূরণের সময় তাকে কর্মরত দেখান। তার সমস্যা হয়েছে, সার্টিফিকেটটি জাল প্রমাণিত হয়েছে। এই বিষয়ে তারা তৎকালীন সময়ে যে কমিটি ছিল সেটি সিদ্ধান্ত সবুজ করার পর সিদ্ধান্ত না নিয়ে ওই অবস্থায় পেন্ডিং অবস্থায় ছিল। কক্সবাজারে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে কৃষি জমিতে সুষম সার প্রয়োগ ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এবং সারের অপচয় রোধে করণীয় বিষয়ে মত বিনিময় সভা হয়েছে। গতকাল বিএডিসি প্রশিক্ষণ কক্ষে ঢাকা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। এর আগে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টির বাগান স্থাপন প্রকল্পের কৃষক প্রশিক্ষণে যোগদান শেষে কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের সামুদ্রিক শৈবাল গবেষণা ল্যাবরেটরি পরিদর্শন করেন অতিরিক্ত সচিব জাকির হোসেন। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা ইউনিটের ৫ম বার্ষিক সাধারণ সভা হয়েছে। গতকাল কুমিল্লা বোর্ড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএফএ ঢাকা এর সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক কফিল উদ্দিন আহমদ। বিশেষ প্রতিনিধি ছিলেন বিএফএ পরিচালক মাসুদ ভুইয়া, পরিচালক ও আমদানিকারক মোশাররফ হোসেন, কুমিল্লা বিএফএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ব্যবসার পাশাপাশি দেশ ও জাতিকে সমৃদ্ধশালী করতে কৃষক ভাইদের সহযোগিতা প্রদানের বিকল্প নেই বলে অভিব্যক্তি প্রকাশ করেন বক্তারা। টাঙ্গাইলের বাসাইলে অসহায় ও বিধবা ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে 1000 দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে 7ম দফায় 44টি ছাগল প্রদানের মাধ্যমে মোট 500 জন নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নিয়ামতুল্লাহ। মাসুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, বাসাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি নেতাকর্মীদের নিয়ে যৌথ সভা হয়েছে। হরিরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভার আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেড.এম. রেজওয়ানুল হক, সিনিয়র সহসভাপতি এজেড.এম. মেনহাজুল হক, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিআরডিবিভুক্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিজয়নগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সাধারণ সভায় সাংবাদিক জহিরুল ইসলামকে চেয়ারম্যান করে 8 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলী আজম, কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জিয়াউল হুদা শিপন।
বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর সহ আরও অনেকে। গাজীপুরে মহানগরে পুবাইলে মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসার মৃত্যুতে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রবিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন বহুল আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। এছাড়াও সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় মহাসচিব আনম মাসুদ হোসেন আল কাদেরি। নরসিংদীর বেলাবতে পূর্ব শত্রুতার জেরে ভিটে মাটি ছাড়া 17 বছর। পৈতৃক ভিটা ফিরে পেতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে আব্দুল গফুরের ছেলে সোবাহান। ভুক্তভোগীর অভিযোগ 2009 সালে 8 মে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল গফুরের বসত বাড়িতে হামলা চালিয়ে তার 4 ছেলের 9টি মাটির বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়ে গৃহপালিত গরু ছাগল সহ সবকিছু লুটপাট করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত সাব্বির আহমেদ ভুইয়া কমল বলেন, গফুর মিয়ার পরিবারের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। 2001 সালে বিএনপির ক্ষমতা বলে গফুরের পরিবার জোরপূর্বক তাদের জমিজমা দখল করে নেয়। এ বিষয়ে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সাহেবের একটা অভিযোগ, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এটা পুরো বিষয় আমরা দেখছি, আমরা প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধার সাদুল্লাপুরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর, পিরানহা সহ অন্যান্য মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুরের মাছের আড়ত থেকে 21,740 টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর, পিরানহা সহ অন্যান্য 161 কেজি মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ থেকে খাবার উপযোগী মাছ উপজেলা শহরে অবস্থিত 2টি এতিমখানায় 59 কেজি মাছ হস্তান্তর করে। উপজেলা মৎস্য দপ্তরের মৎস্য কর্মকর্তা সুবিতা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ক্ষেত্র সহকারী শামীম হোসেন, অফিস সহকারী ফণী ভূষণ চন্দ্র। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে 32 কেজি 600 গ্রাম ওজনের একটি কাতল মাছ, যা বিক্রি হয়েছে 52,160 টাকায়। রবিবার উপজেলার দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনার মোহনায় জেলে চাঁদমিয়ার জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, জেলে চাঁদমিয়া মাছটি দৌলতদিয়া ঘাটের সাইদ মোল্লার মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে 1,600 টাকা কেজি দরে মোট 52,160 টাকায় ক্রয় করা হয়।